সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 5 1 থেকে 11 নং প্রশ্নের সমাধান দেব এবং এটা হচ্ছে পর্ব 1। চলো তাহলে শুরু করি। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাহলে অবশ্যই প্রত্যেকটি অঙ্ক খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। এবার আমি এই যে 1 থেকে সমাধান করব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে x + 3 = 8। সমীকরণটির চলকের মান নিচের কোনটি? চলক বলতে যার মান পরিবর্তনশীল, যেমন এখানে x এর মান পরিবর্তনশীল, এখন x এর মানটা বের করব। তাহলে আমরা সমীকরণটি ডানে সমাধান করি। দেখো এটা দুইভাবে সমাধান করা যায়, আমরা যে কোনো একটা নিয়ম ফলো করব। আমি প্রথম অঙ্কের মধ্যে দুইটাই দেখাচ্ছি, হ্যাঁ, তারপর থেকে যে কোনো একটা নিয়মে করব। যেমন এটাকে যদি আমরা দুইটা নিয়মের একটা হচ্ছে পক্ষান্তর করা। পক্ষান্তর করা বলতে এই যে আমরা এক্সটার মান বের করতে হবে, এক্সকে রাখলাম ডান পাশে, এই যে +3 এটাকে পক্ষান্তর করলে প্লাসকে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যায়, তাহলে 8 - 3, তাহলে x = কত হবে 5। তাহলে এই 5টাই হচ্ছে আমাদের সমাধান। এখন এটাকে আমরা অন্য একটা নিয়মে করব এবং অন্য নিয়মে করলেও কিন্তু ফলাফল একই আসবে। যদি একই না আসে তাহলে তোমার অঙ্কে ভুল আছে, ঠিক আছে। আমরা এখন অন্য নিয়মটা করি। অন্য নিয়ম হচ্ছে কত, আমরা আগে প্রশ্নটা লিখি। 4x না, এই যে x + 3 = 8। এটা অন্য নিয়মে করলে এই যে +3 কে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে 3 দ্বারা 3 মাইনাস করব, অর্থাৎ -3 লিখব। x + 3 কে বাদ দেওয়ার জন্য -3 আনলাম = 8। যেহেতু বাম পক্ষে -3 আনলাম, এখানে ডান পক্ষে -3 আনলাম, আনতে হবে। তাহলে আমরা এই যে +3 -3 কাটাকাটি চলে গেল, তাহলে x = 8 থেকে 3 চলে গেলে 5। তাহলে এই যে এই 5টাই হচ্ছে আমাদের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে বলা হচ্ছে 4x = 8। সমীকরণটির মূল নির্ণয় করো। মূল কোনটি? অর্থাৎ এটাও সমাধান, x এর মানটাই বের করতে হবে সমাধান করে। তাহলে আমরা x এর মান বের করব এই পাশে। দেখো 4x = 8, হ্যাঁ, আমরা এখন এই যে 4x কে বাদ দেওয়ার জন্য 4x থেকে 4টা বাদ দেব আমরা, x এর মান তো লাগবে আমাদের। 4টাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব উভয় পক্ষকে। 4x নিচে হচ্ছে 4 = 8। এখন 4 কাটাকাটি চলে গেল, এই ডান পক্ষেও কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। এখন ডান পক্ষে 4 দিয়ে ভাগ করলে 4 × 8, তাহলে x, এই যে বামে থাকলো শুধু x, তাহলে x = কত 2 পাচ্ছি আমরা। এই যে x = 2 পেলাম, এই 2টাই হচ্ছে আমাদের সমীকরণের মূল। তাহলে ক নাম্বারে 2 আছে দেখা যাচ্ছে। এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। দেখো ম্যাক এর টাকা মেরির টাকার দ্বিগুণ, অর্থাৎ মেরির টাকা যত তার দ্বিগুণ হচ্ছে ম্যাক এর টাকা, এবং তাদের দুইজনের মোট টাকা হচ্ছে কত 30 টাকা। এখন মেরির টাকা বের করব আমরা। তাহলে আমরা এই মেরির টাকাটা ধরবো। মেরির টাকাটাকে যদি আমরা মনে করি বলি, হ্যাঁ, মনে করি মেরির টাকা কত x টাকা। এখন আমরা তো এগুলো যেহেতু বহু নির্বাচনী, এত বিস্তারিত যাব না, আমরা শর্টকাট সমাধান করব। দেখো তোমরা এইদিকে আমি সমাধানটা দেখাচ্ছি, খুবই সহজ। আমরা মেরির টাকা ধরবো। মেরির টাকা আমরা ধরলাম মনে করো x। তাহলে মেরির টাকা x হলে ম্যাকের টাকা কি হবে মেরির দ্বিগুণ। মেরির দ্বিগুণ কত, x এর দ্বিগুণ হচ্ছে 2x। তাহলে এই উভয়টা যদি আমরা যোগ করি, অর্থাৎ যে মোট করি, মোট করা মানে যোগ করলে কত হলো 30 হলো। এখন এটাকে সমাধান করে আমরা x এর একটা মান বের করব, ওইটাই হবে যে আমাদের ফলাফল। তাহলে দেখো x এবং 2 + 2x, তাহলে যোগ করলে কত হয় 3x। তাহলে 3x = কত পেলাম 30। এখন এই যে 3টা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, 3x কে 3 দ্বারা ভাগ করব। যেহেতু বাম পক্ষে 3 দ্বারা ভাগ করলাম, ডান পক্ষেও 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 চলে গেল, এদিকে 3, যে 3 × 10 = 30, এই যে 10, এদিকে 3 কাটাকাটি, তাহলে x = কত 10 পেলাম। তাহলে আমরা কি এখানে 10 পাচ্ছি? হ্যাঁ, এই যে 10 টাকা। তাহলে মেরির টাকা, ওই যে x ধরলাম আমরা মেরির টাকা, তাহলে x = 10 যেহেতু, তাহলে এই যে 10, তাহলে ঘ নাম্বার, এটাই হচ্ছে আমাদের সমাধান। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। এই 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারে বলা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার? এটা সম্পূর্ণ আমাদের পরিসীমার সূত্র বুঝতে হবে। আয়তাকার বাগানের, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 অর্থাৎ 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ যদি y হয়, তাহলে আমরা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ কোনটা পাচ্ছি, এই যে এটাই পাচ্ছি আমরা, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটাই হবে যে ঘ নাম্বার, এটাই হবে যে আমাদের সমাধান। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। এবার 5 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে
যদি এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে এক্স এর মান কোনটি? অর্থাৎ এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x, তাহলে এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করা হচ্ছে, তাহলে যোগফল হয়েছে 9। তাহলে এক্স এর মান কত আমরা দেখি, এখানে 2x, তাহলে প্লাস মাইনাস করলে +3 - 3, আচ্ছা লিখে দেখাই আমি, +3 - 3 = 9 - 3, তাহলে 2x পাচ্ছি আমরা কত, 9 থেকে 3 চলে গেলে 6, তাহলে x আমরা পাবো যে এই যে 2টাকে পক্ষান্তর করলে বা 2 দিয়ে ভাগ দিলে, এই যে আমি এদিকে দেখাই, 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 2 চলে যাবে এদিকে 3, তাহলে x এর মান পাচ্ছি আমরা কত, 3 এখানে পাচ্ছি, হ্যাঁ 3 এখানে যে কতে পাচ্ছি, তাহলে 3টাই হবে যে আমাদের আনসার। এবার আমরা 6 নাম্বারটা দেখব। 6 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 6x + 3 = 9, এই সমীকরণটিতে, হ্যাঁ এই সমীকরণটিতে এখানে তিনটা অপশন দিয়েছে। দেখো, চলক একটি, চলক কি, চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, এখানে চলক কোনটা, এখানে x পাচ্ছি আমরা, এখানে একটাই চলক, এই যে x পাচ্ছি, তাহলে চলক একটি, তাহলে চলক দেখা যাচ্ছে একটিই আছে, তাহলে আমরা এটাকে সঠিক ধরবো। চলক এর সূচক 1, সূচক মানে হচ্ছে পাওয়ার, তাহলে এখানে সূচক কত, এই যে x এর উপরে কিন্তু কিছু নাই, কিছু না থাকা মানে হচ্ছে পাওয়ার 1, তাহলে সূচক 1, এই কথাটিও সঠিক। এবার দেখো চলকের মান 2, এই চলকের মান 2 কি, এটা কিন্তু আমরা হুট করে বলতে পারছি না, এটার জন্য আমাদেরকে এটা সমাধান করতে হবে, তাহলে আমরা এটা সমাধান করি, এদিকে করছি। আমরা প্রথমত সমীকরণটা লিখবো, আমরা প্রথম দুইটা কিন্তু সঠিক পেলাম, এখন তৃতীয়টা দেখব। তৃতীয়টার জন্য আমরা 6x এটা সমাধান করব, +3 = 9, বা যে 6x + 3, যে এটাকে +3 বাদ দেওয়ার জন্য -3 আনলাম, তাহলে উভয় পক্ষে একই কাজ করতে হয়, তাই উভয় পক্ষে করলাম, তাহলে 6x = 6 পাচ্ছি। তাহলে এবার x = বা এই যে 6x, 6কে বাদ দেওয়ার জন্য 6 দিয়ে ভাগ করলাম, তাহলে ডান পক্ষেও 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6 কাটাকাটি গেল, এই 6 গেল, এদিকে 1 আছে জাস্ট, তাহলে x = কত পাচ্ছি, 1, তাহলে চলকের মান পাচ্ছি আমরা 1, তাহলে 2 এটা কিন্তু সঠিক নয়, তাহলে সঠিক পাচ্ছি আমরা কত, 1 এবং 2, তাহলে 1 এবং 2 এখানে কোনটা, নিচের কোনটি সঠিক, এই যে 1 এবং 2, ক নাম্বার অপশনটি সঠিক, তাহলে কটাই আমরা সঠিক বলবো, বাকিগুলো সঠিক নয়। এবার 7 নাম্বারটা দেখো, বলা হচ্ছে যে a b c যে কোনো সংখ্যা এবং a = b, অর্থাৎ a এর মান আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি, হ্যাঁ 1 2 3 4 5 6 7 এরকম যে কোনো একটা সংখ্যা আমরা ধরবো, হ্যাঁ এরকম b এর মানও ধরতে পারি, c এর মানও ধরতে পারি, তবে একটা বিষয় বলা হচ্ছে যে a = b, অর্থাৎ a এর মান যদি 2 হয়, b এর মানও 2, অর্থাৎ a এবং b সমান সমান, তাহলে a = যদি b হয়, এবার দেখো আমাদেরকে অপশান কতগুলো দেওয়া আছে, আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো AC = BC, তাহলে a এবং b যেহেতু সমান, তাহলে AC গুণ করলে যে ফলাফলটা পাবো, BC গুণ করলেও কিন্তু একই ফলাফলটা পাবো, কেন, কারণ a এর মান সমান, b এর মান, a এবং b এর মান সমান সমান, তাহলে AC যে কথা, BCও কিন্তু একই কথা, তাহলে 1 নাম্বারটা আমরা সঠিক পাচ্ছি। 2 নাম্বারটা দেখো, a + c = b + c, তাহলে a এবং c যোগ করলো, b এবং c যোগ করলো, যেহেতু a এবং b সমান সমান, তাহলে a + c যে কথা, b + c একই কথা, কারণ এখানে জাস্ট a এর জায়গায় b বসিয়ে দিয়েছে, তাহলে এটাও কিন্তু সঠিক। এবার 3 নাম্বারটা দেখো, a - c b - c, যেহেতু a এবং b সমান সমান, তাই আমরা এই যে a থেকে c বাদ দেওয়া যে কথা, b থেকে c বাদ দেওয়াও একই কথা, যেহেতু a এবং b সমান সমান, তাহলে আমরা এই তিনটাই কিন্তু সঠিক পাচ্ছি, আমরা এই তিনটাই কিন্তু শর্ত মতে সঠিক পাচ্ছি। তোমরা একটু জাস্ট a = b এটা চিন্তা করে সবগুলা করে দেখতে পারো, দেখবা যে সবগুলো সমান সমান, তাহলে নিচের কোনটি সঠিক হবে, আমরা এখানে 1 2 3 এই তিনটাই সঠিক দিব, কেননা সবগুলাই আমরা সঠিক পাচ্ছি। তাহলে এই ছিল 7 নাম্বার প্রশ্ন পর্যন্ত। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। এবার এই প্রশ্নটি দেখো, বলা হচ্ছে নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা তথ্যটি একটু পড়ি। বলা হচ্ছে দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ, অর্থাৎ দুটি সংখ্যা যার একটি সংখ্যা যত ধরব আমরা, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তার 4 গুণ, অর্থাৎ বড় সংখ্যাটি ছোট সংখ্যা, অর্থাৎ ছোট সংখ্যা যদি আমরা x ধরি, তাহলে বড় সংখ্যা হবে যে x এর 4 গুণ, অর্থাৎ 4x। তাহলে আমরা সমীকরণটা প্রথমত সাজাই, তাহলে একটা যে ছোট সংখ্যা আমরা ধরলাম কত, x ধরলাম,
তাহলে বড় সংখ্যা কত হবে? এই যে তথ্য অনুযায়ী হবে যে x এর 4 গুণ, অর্থাৎ এই যে 4x। তাহলে 4xটা হচ্ছে বড় সংখ্যা, xটা হচ্ছে ছোট সংখ্যা। এবার কি বলে দেখি, দেখো বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত। হ্যাঁ, তাহলে অনুপাত কত পাচ্ছি আমরা? অনুপাত যদি এইভাবে বানাই, এই যে x, যে বড় সংখ্যাকে আগে বলেছে, কিন্তু আমাদেরকে অনুপাত যদি বলে সব সময় মনে করতে হবে, মনে রাখতে হবে কোনটা আগে বলেছে। যেমন এখানে বড় সংখ্যাকে আগে বলেছে, তাহলে আমরা বড় সংখ্যাকে আগে লিখবো। তার মানে 4x, এই যে 4x অনুপাত, হ্যাঁ অনুপাত কত? ছোট সংখ্যা, ছোট সংখ্যা হচ্ছে x। তাহলে এই অনুপাতটা কত হয়? এই অনুপাতটা আমরা কাটাকাটি দিলে এটা হয় যে এদিকে হচ্ছে 4 অনুপাত এদিকে 1, তাহলে 4 অনুপাত 1। আমরা এখন দেখি, দেখো তাহলে কোনটি যে অনুপাত কত এটা যদি বলেছে, আমরা যে এখানে দেখব কোনটি অনুপাত সঠিক। তাহলে দেখা যাচ্ছে এখানে 1 অনুপাত 2, হ্যাঁ 1:2, এই 1:2টা কিন্তু সঠিক নয়, এটা সঠিক পাচ্ছি না আমরা। দ্বিতীয়টাতে বলা হচ্ছে 1:4 বা 1 অনুপাত 1 অনুপাত 4, এটাও সঠিক নয়। গ নাম্বারে 2:1, এটাও সঠিক নয়। এই যে ঘ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা, এটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ এটা কিন্তু সঠিক, যে বড় সংখ্যা অনুপাত ছোট সংখ্যা। তাহলে আমরা এখানে এটাই সঠিক বলবো, ঘ নাম্বার এটাই সঠিক বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা যদি এখানে অনুপাত বানানোর সময় ছোট সংখ্যা আগে লিখে ফেলো, বড় সংখ্যা পরে লিখে ফেলো, তাহলে ভুল হয়ে যাবে। আমরা লিখতে পারবো না কেন? কারণ আমাদেরকে এখানে বড় সংখ্যাকে আগে বলেছে। আশা করি এই 8 নাম্বারটা বুঝতে পেরেছো। 9 নাম্বার প্রশ্নে যাই। 9 নাম্বার বলা হচ্ছে ছোট সংখ্যাটি কত। তাহলে এখন আমরা ছোট সংখ্যাটি কত এটার জন্য আমাদেরকে উপরের তথ্যের আলোকে একটা সমীকরণ বানাতে হবে। আমাদের কাছে বড় সংখ্যা 4x আছে, ছোট সংখ্যা x আছে। এখন সমীকরণ কিভাবে বানাবো? এখানে বলেছে দুইটি সংখ্যার বিয়োগফল। বিয়োগফল বলতে নিশ্চয়ই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বাদ দিবে। তাহলে 4x, এই যে 4x মাইনাস কত x, এই যে ছোট সংখ্যা সমান হচ্ছে 30। বিয়োগফল পেলাম 30। এবার দেখো 4x থেকে x চলে গেলে 3x ইকুয়াল টু 30, বা এখানে 3 কে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে 3 দ্বারা কি করব? ভাগ করব। 3 দ্বারা ভাগ করব, তাহলে 30 কে 3 দ্বারা ভাগ করলাম, 3 কাটা গেল, এখানে 3 10 30, তার মানে x ইকুয়াল টু 10 পাচ্ছি আমরা। তাহলে এখানে 10 কি আছে? হ্যাঁ নিশ্চয়ই থাকবে, যে এখানে খ নাম্বারেই পাওয়া যাচ্ছে x ইকুয়াল টু 10। এই যে 10, এটাই হচ্ছে আমাদের ছোট সংখ্যা, এটাই হচ্ছে আমাদের x এর মান। এখন x এর মানে এই xটাই তো আমরা ধরেছিলাম ছোট সংখ্যা, তাহলে 10টাই হচ্ছে আমাদের উত্তর। এবার 10 নাম্বারটা আমরা খুবই মনোযোগ সহকারে দেখব। বলা হচ্ছে বিমল দোকান থেকে মোট 30 টাকার খাতা ও একটি পেন্সিল কিনলো। তাহলে মোট 30 টাকার একটি খাতা এবং একটি পেন্সিল কিনলো সে। তারপরে দেখো পেন্সিলের দাম যদি x টাকা হয়, খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। তাহলে পেন্সিলের দাম যদি x টাকা হয়, খাতার দাম কত হবে? x এর দ্বিগুণ 2x টাকা। তাহলে আমরা পেন্সিলের দাম পাচ্ছি x টাকা প্রশ্ন মতে, এবং খাতার দাম পাবো যে x এর দ্বিগুণ 2x টাকা। তাহলে এই দুইটা বিষয় আমরা জাস্ট নোট করে রাখি বা লিখে রাখি। x হচ্ছে পেন্সিলের দাম, 2x এর দ্বিগুণ 2x হচ্ছে খাতার দাম। এবার আমরা নিচের তথ্যগুলো একটু লক্ষ্য করব। তথ্য বলা হচ্ছে যে খাতার দাম 3x টাকা, না খাতার দাম আমরা পেয়েছি কত? 2x, দ্বিগুণ হলে 2x হয়, 3x হলে 3 গুণ হয়ে যায়, যেটা মিথ্যা। তারপরে প্রশ্ন মতে সমীকরণ হচ্ছে x প্লাস 2x ইকুয়াল টু 30, অর্থাৎ খাতা এবং পেন্সিল, হ্যাঁ পেন্সিল এখানে x, খাতা হচ্ছে 2x, তাহলে দুটো যোগ করলে মোট 30 টাকা হয় 30। তাহলে এই সমীকরণটি সঠিক। আমরা এই সমীকরণটি এখানে লিখতে পারি x প্লাস 2x ইকুয়াল টু 30, এটা সঠিক। তারপরে দেখো, তাহলে আমরা 2 নাম্বারটা সঠিক পেলাম। 3 নাম্বার বলা হচ্ছে খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা। এটা একটু আমরা জাস্ট যাচাই করে দেখব। তাহলে খাতার দাম কত বলেছে এখানে? 20 টাকা, অর্থাৎ 2x ইকুয়াল টু, আমরা জাস্ট এইদিকে দেখাই, 2x ইকুয়াল টু আমরা লিখবো যে 2x ইকুয়াল টু লিখবো যে 10 টাকা। না, খাতার দাম 20 টাকা বলেছে, তাহলে 20 লিখবো, 2x ইকুয়াল টু 20 টাকা। এখন এটা সমীকরণটা সমাধান করব। তাহলে 2x এখানে 2 দিয়ে ভাগ করব, 2টা বাদ দেওয়ার জন্য। তাহলে বাম পক্ষে যেহেতু 2 দিয়ে ভাগ করেছি, ডান পক্ষেও 2 দিয়ে ভাগ করতে হবে। 2 কাটা দিলাম এখানে, হ্যাঁ কত হবে? 10, অর্থাৎ আমরা যদি কত দিয়ে কাটি? 2 দিয়ে কাটি, 2 একে 2 1 যে 2, তারপরে 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে যে 10 দ্বিগুণে 20, তাহলে 10, তাহলে 10 পেলাম। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 10। তাহলে পেন্সিলের দাম 10 টাকায়, তাহলে এটাও সঠিক পাচ্ছি। তাহলে আমরা 2 আর 3 সঠিক পাচ্ছি, 2 আর 3। তাহলে এবার উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সত্য? তাহলে আমরা নিচের কোনটি দেখি, আমরা 2 এবং 3 পেয়েছি, 2 এবং 3 পাচ্ছি যে গ নাম্বারে।
এই গ নাম্বারটাই হবে যে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা এই 10 নাম্বারটা বুঝতে পেরেছো। এবার 11 নম্বর প্রশ্নে যাওয়া যাক। এবার 11 নং প্রশ্নটি দেখো, বলা হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তাহলে এখানে তিনটি প্রশ্ন 1 2 3 1 2 3 তিনটা প্রশ্ন দেওয়া আছে। এই তিনটা প্রশ্ন আমরা এই তত্ত্বটির আলোকে সমাধান করব। দেখো বলা হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, তাহলে একটি সংখ্যা যদি 8 হয় অপর সংখ্যা নিচের কোনটি? তাহলে যেহেতু দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24 বলেছে এবং একটি সংখ্যা যদি হয় যে 8, তাহলে একটি সংখ্যা যদি 8 হয় তাহলে আমাদের অপর সংখ্যায় যে অপর সংখ্যা বের করার জন্য যে 24 থেকে আমরা 8 বাদ দিব, তাহলে 24 থেকে অর্থাৎ যোগফল যেহেতু 24 থেকে 8 বাদ দিলে কত হয়? 24 থেকে 8 বাদ দিলে হবে যে 16। এই যে 4 থেকে 8 যায় না, আমরা এক ধার নিলে এটা 14 হবে। 14 থেকে যদি 8 নেই তাহলে আমরা পাবো যে 6, তাহলে এটা 1 হয়ে যাবে 1, তাহলে 16। তাহলে 24 থেকে 8 চলে গেলে হচ্ছে কত? 16। তাহলে এখানে 16 কি পাচ্ছি? হ্যাঁ অবশ্যই পাচ্ছি আমরা, এই যে খ নাম্বার। তাহলে খ নাম্বার অপশনটাই সঠিক। তাহলে আমরা কিন্তু এখন দুইটা সংখ্যা অলরেডি পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে যে একটা সংখ্যা যে 8 আর একটা সংখ্যা হচ্ছে 16। এটা কোনটার আলোকে? যে 1 নাম্বার প্রশ্নের আলোকে। একটা সংখ্যা যদি 8 ধরি অপর সংখ্যা হচ্ছে 16, তাহলে হয়ে গেল 1 নাম্বারটা। এবার 2 নাম্বার প্রশ্নটি দেখো, বলা হচ্ছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে। অর্থাৎ এখানে যে দুইটা স্বাভাবিক সংখ্যা, এই দুইটা সংখ্যার কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে। তাহলে এটার জন্য আমরা একটা সমীকরণ বানাই। আমরা সমীকরণটা আমরা এখানে লিখি, এদিকে লিখি। দেখো আচ্ছা, সমীকরণটা উপরে লিখি যে কোন সংখ্যা আমরা x ধরলাম, তাহলে x এর দ্বিগুণ হচ্ছে কত? 2x। তাহলে 2x এর সাথে 6 যোগ করলে কত হবে? যোগফল একই থাকবে। যোগফল একই থাকা মানে হচ্ছে এই 24, তাহলে 24 থাকা। তাহলে আমরা একটু দেখি, এটা সমাধান করব আমরা। 6টাকে বাদ দিতে হবে, তাহলে 2x প্লাস 6 মাইনাস 6 ইকুয়াল টু 24 মাইনাস 6। তাহলে বা এখানে 2x ইকুয়াল টু পাচ্ছি কত? 24 থেকে যদি 6 চলে যায় তাহলে হচ্ছে 18, 18 পাচ্ছি আমরা। বা x ইকুয়াল টু, বা এদিকে 2x এটা আমরা লিখি, বিস্তারিতটা লিখি, ইকুয়াল টু 18, এদিকে হচ্ছে নিচে হচ্ছে 2, উভয় পক্ষে একই রকম করতে হবে। 2 কাটাকাটি গেল, এটা হচ্ছে 9, 9 দুগুণে 18। তাহলে x ইকুয়াল টু পাচ্ছি কত? আমরা 9 পাচ্ছি। তাহলে আমরা 9টা কই? আমরা এখানে 9 পাচ্ছি কি? হ্যাঁ, খ নাম্বার অপশন একটা 9 আছে। অর্থাৎ 9 এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে। এটা একটু আমরা জাস্ট একটু যাচাই করে দেখতে পারি যে যেমন 9 এর দ্বিগুণ কত? 18, 9 দুগুণে 18। তাহলে 18 এর সাথে 6 যোগ করলে 18 আর 6 কত? 24। তাহলে 24 যে যোগফল একই থাকে, যোগফল 24ই থাকে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত? 9। তোমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার, সর্বশেষ 3 নাম্বারটা দেখবো আমরা। হ্যাঁ, আগে এটা প্রশ্ন পড়ি। বলা হচ্ছে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক। অর্থাৎ প্রদত্ত যোগফল কত? 24। তাহলে 24-এর অর্ধেক কত? 12। 24-এর অর্ধেক হচ্ছে 12। এখন আমরা একটা সমীকরণ সাজাবো। সমীকরণটা সাজিয়ে সমাধান করতে জানলেই হয়ে যাবে। দ্রুত করবো আমরা, যেহেতু এগুলো বহু নির্বাচনী, বেশি সময় নষ্ট করব না, দ্রুত করার চেষ্টা করবো। এগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তাই আমি একটু ধীরে ধীরে করছি। দেখো বলা হচ্ছে কোন সংখ্যা থেকে, আমরা কোন সংখ্যা x ধরলাম, কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে, তাহলে বিয়োগ 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক। তাহলে প্রদত্ত যোগফল যেহেতু 24, এর অর্ধেক হচ্ছে কত? 12। 24-এর অর্ধেক তো তোমরা জানোই 12। এটা আমরা সমাধান করব। তাহলে x মাইনাস 4 প্লাস 4 কেন করলাম? এই যে -4 বাদ দেওয়ার জন্য। তাহলে উভয় পক্ষে যেহেতু একই কাজ করতে হয়, তাহলে এদিকে 4 প্লাস 4 এদিকেও করতে হবে। বা x ইকুয়াল টু 12 আর 4 হচ্ছে কত? 16। x ইকুয়াল টু 16। তাহলে x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 16। এই xটাই ধরেছিলাম আমরা কোন সংখ্যায়, যে কোনো সংখ্যাটাকে x ধরেছিলাম। তাহলে x এর মান যেহেতু 16, এই যে 16 পাচ্ছি আমরা। তাহলে এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ 16 থেকে 4 বিয়োগ করলে, তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12। এই 12টা প্রদত্ত যোগফলের, এই যে প্রদত্ত যোগফল 24-এর অর্ধেক। তাহলে 12 কিন্তু 24-এর অর্ধেক হয়। তাহলে এই 16টাই কিন্তু এই শর্তের সাথে যায়। তাহলে এই হলো পর্ব 1-এর আলোচনা। আমি খুব সহজেই 1 থেকে 10 না, এটা 11, 1 থেকে 11 পর্যন্ত সমাধান দিলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে। তাহলে পর্ব 2-এ দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।